দেশের সর্বত্র এখন যে মব সন্ত্রাস চলছে, অগ্নি সন্ত্রাস চলছে। যত্র তত্র মববাজি করা হচ্ছে, যাকে মন চায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, যাকে মন চায় আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আইন আদালতের তোয়াক্কা কেউ করছে না। তার যা মন চাইবে তিনি তা করবে, এটাই এখন আইনে পরিণত হয়ে গেছে। আর এই মব সন্ত্রাসকে ডক্টর ইউনূসের সরকার অঘোষিতভাবে লাইসেন্স আগেই দিয়ে দিয়েছে, বৈধতা দিয়ে দিয়েছে। এই বিষয় নিয়ে এর পূর্বে অনেক আলোচনা করেছি দর্শক শ্রোতা। কিন্তু গতকাল থেকে যে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে, আমরা দেখেছি হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সেক্রেটারি, সাধারণ সম্পাদক, নাম হলো মাহাদি, তিনি এখন মব সন্ত্রাস নিয়ে ডিরেক্ট থানার মধ্যে ঢুকে পড়েছে। থানায় গিয়ে তারা তাদের এই মব সন্ত্রাসকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাদের এই অগ্নি সন্ত্রাসকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। থানায় গিয়ে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি তারা দিচ্ছে। মব সন্ত্রাস গিয়ে দেশের এই পর্যায়ে এখন পৌঁছেছে। দেশটা একটা নৈরাজ্যের দেশে পরিণত হয়েছে। তো দর্শক শ্রোতা, এই সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা হয়তোবা এই ঘটনার সবকিছুই আদ্যপান্ত দেখেছেন। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন ছোট্ট করে আমরা শুরুতে তথ্যচিত্রের মাধ্যমে এই ঘটনার ধারাবাহিকতা একটু বোঝার চেষ্টা করি। শুরুতে যেটি হলো তা হলো যে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা এই ডেভিল হান্ট ফেজ 2 নামে তারা নতুন করে ধরপাকড়ের একটা ঘোষণা দিয়েছিল এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে আওয়ামী লীগ করত এমন কাউকে পেলেই নির্বিচারে তাকে গ্রেপ্তার করতে হবে। তার বিরুদ্ধে কোনো অন্যায় অপরাধের অভিযোগ আছে কিনা, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, এগুলো দেখার কোনো দরকার নেই। বেশ ভালো, স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্দেশ দিয়েছে, তো পুলিশ সেই নির্দেশ অনুযায়ী কাজ করতে গেছে। তো সেক্ষেত্রে হবিগঞ্জের সাবেক ছাত্রলীগের একজন নেতাকে সেখানকার দায়িত্বরত পুলিশ গ্রেপ্তার করেছে। তো গ্রেপ্তার করার পরে সেখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তারা গিয়ে বলছে যে এই ছেলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সে আগে ছাত্রলীগ করলেও 24-এর আন্দোলনের সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল। এই ছেলেকে গ্রেপ্তার কেন করেছেন? এই ছেলেকে মুক্তি দিতে হবে। বেশ ভালো, পুলিশ সেই ছেলেকে মুক্তিও দিয়ে দিয়েছে। কারণ পুলিশ অফিসাররা ডিউটি পালন করতে গিয়ে তারাও তো একটা মানুষ, তাদেরও তো জীবনের মায়া আছে, তাদেরও তো সংসার, পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা আছে, তাই না? তো দেশ এখন যেভাবে চলছে, মানে পুলিশ তার আইন প্রয়োগ করবে, তার দায়িত্ব পালন করবে, সেই সক্ষমতাটুকু তো এখন পুলিশের নেই। তো পুলিশ তাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু তারপরে কি ঘটলো নতুন করে? তারপরে আমরা দেখলাম এই মেহেদী ছেলেটি থানায় গিয়ে সেই সময়ে যে ধরনের হুমকি ধামকি দিয়েছিল, কি কি বলেছিল, সেই বিষয়ে আমরা দেখব একটু পরে। তো সেই হুমকি ধামকির ফলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ডিবি তাকে আটক করেছে। তো ডিবি আটক করার পরে যেটা হলো সেটা হলো আমরা দেখলাম রীতিমতো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে শাহবাগ অবরোধ করেছে। আশ্চর্যজনক বিষয়, মানে এই মেহেদী ছেলে থানায় গেল, রীতিমতো মব সন্ত্রাস করলো, থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের হুমকি ধামকি দিল, তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলার মতো হুমকি ধামকি দিল তিনি তাদের পূর্বের কৃতকর্ম আত্মস্বীকৃতির মধ্য দিয়ে। অথচ সেই ছেলেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্ম থেকে কি গ্রেপ্তারের দাবি তোলা উচিত, না তার মুক্তির দাবি তোলা উচিত, কোনটা? কিন্তু আমরা কি দেখলাম, সেটা হলো এই ছেলেকে গ্রেপ্তার কেন করা হয়েছে সেই প্রতিবাদে তারা শাহবাগে অবরোধ রেখেছে। বুঝতে পেরেছেন যে শাহবাগটা এখন কোন জায়গায় গিয়ে পরিণত হয়েছে? যারা অন্যায় করে, যারা সন্ত্রাসী করে, যারা থানায় গিয়ে রীতিমতো হুমকি ধামকি দেয়, তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ, তাদেরকে ডিবি আটক করতে পারবে না। তাদেরকে আটক করলে শাহবাগে অবরোধের ডাক দেয়া হয়। দেখতেছি এরপরে আমরা যেটা দেখলাম সেটা হলো যে এই প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে সারা দেশে তারা কঠোর আন্দোলনে নামবে, সেই হুঁশিয়ারি পর্যন্ত তারা দিয়েছে। এবং তারা আর কি বলেছে? তারা বলেছে যে এই ওই থানার ওসি এসপি কে
অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কল্পনা করতে পারেন, একটা সন্ত্রাসীর পক্ষ নিয়ে বলতেছে যে সেখানের ওসি এসপি কে নাকি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই হলো এখনকার দেশের অবস্থা, এই হলো এখনকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবং আমরা দেখলাম সেই হবিগঞ্জ যেই থানায় এই ঘটনা, সেই থানার সামনে গিয়ে সেখানকার বৈষম্য বিরোধী যে নেতারা রয়েছে তারা থানার সামনে গিয়ে সেই মব সন্ত্রাস এখনো চালিয়ে যাচ্ছে। ভিডিওতে যদি আপনারা দেখে থাকেন দেখবেন যে সেই থানার গেটে তারা লাথি মারছে, লাঠি দিয়ে পেটাচ্ছে এবং ভিতরে থাকা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের গালিগালাজ করছে, তাদেরকে বেয়াদব বলছে, শুয়ারের বাচ্চা বলছে, এই ধরনের বকাবকি পর্যন্ত তারা করে যাচ্ছে। তো এবার আসি দর্শক শ্রোতা, যে এই মেহেদী থানায় গিয়ে পুলিশকে কি কি বলে হুমকি ধামকি দিয়েছিল যার ফলে ডিবি তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে, তার সেই হুমকি ধামকির জিস্ট অংশটা আমরা একটু দেখার চেষ্টা করি। তিনি থানায় গিয়ে বলেছে, আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছি, মানে ডক্টর ইউনূসের সরকারকে তারা বসিয়েছে। হ্যাঁ, সত্য কথা বলেছে। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। মানে প্রশাসন কি কোনো দলের লোক হয়? আসলে প্রশাসনের কি কোনো দলের সাফাই গাওয়া এটা প্রশাসনের কাজ? যাই হোক, তিনি ভেবে নিয়েছে প্রশাসন তাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন, আমাদের সঙ্গে আবার বাকবিতণ্ডা করছেন, এখন বলছেন আন্দোলনকারী হয়েছে। তো কি হয়েছে? আমাদের এখানে 17 জন শহীদ হয়েছিল, মানে 24-এর আন্দোলনের কথা বলছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম। পয়েন্টটা নোট করতে হবে যে তারা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিল, সেটা নিজেরা স্বীকার করছে। তার মানে আত্মস্বীকৃত। কি বলবেন এদেরকে? যোদ্ধা বলবেন না সন্ত্রাসী বলবেন? যাই হোক, তারপরে বলছে এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। সন্তোষ নামের একজন এসআইকে তারা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, সেটাও তারা স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করছে থানায় গিয়ে, স্বয়ং থানায় পুলিশ অফিসারদের সামনে দাঁড়িয়ে। এরপরে বলছে আপনি এখানে এসেছেন, ঠিক আছে, আপনি নতুন করে এই থানায় দায়িত্বে এসেছেন, ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথাগুলো বলেছেন সেটা আমরা জানতে চাই। এই মাহাদি ছেলে তখন আপনারা দেখেছেন যে টেবিল চাপড়িয়ে পুলিশ অফিসারদের প্রতি আঙ্গুল নাচিয়ে নাচিয়ে তারপরে চোখে চোখ রেখে এই ধরনের হুমকি ধামকি দিয়ে এসেছে। তার মানে ওই থানায় এখন দায়িত্বরত যে পুলিশ কর্মকর্তারা রয়েছে তাদেরকেও পরোক্ষভাবে এই হুমকিটাই দিয়েছে যে আমরা থানা পোড়াতে অভ্যস্ত, আবারও কিন্তু পরিয়ে দেব। আমরা এসআই বা পুলিশ কর্মকর্তাদের আগুনে জ্বালিয়ে দিতে অভ্যস্ত। আপনি এখানে নতুন এসেছেন, ঠিক আছেন, তার মানে কি আপনাকেও জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারি আমরা, তাই তো? তো এই ধরনের হুমকি ধামকি দেয়া একটা ছেলেকে পুলিশ বা ডিবি গ্রেপ্তার করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের পক্ষ থেকে যেখানে স্বাগত জানানো উচিত ছিল, এই ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা উচিত ছিল, বরং না, তারা এই সন্ত্রাসীর পক্ষ নিয়েছে। এবার আসি দর্শক শ্রোতা মূল আলোচনায়, ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। আমরা দেখেছিলাম ডক্টর ইউনূসের সরকার এসে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা ইন্ডেমনিটি দেওয়ার চেষ্টা করেছিল, একটা অধ্যাদেশ দিয়েছিল যে এই অভ্যুত্থান বা আন্দোলনের পক্ষের শক্তির বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। তো সেই ইন্ডেমনিটিতে দিতে চেয়েছিল, তো সেই ইন্ডেমনিটি কি এখনো চলছে? যদি না চলে থাকে তাহলে এই ছেলের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, এই ধরনের হুমকি ধামকি থানার মধ্যে গিয়ে দেয়া, থানার অফিসারদের সাথে চোখ রাঙিয়ে কথা বলা, এটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাপোর্ট করে কিভাবে? কারণ সেই ইন্ডেমনিটি তো এখনো চলছে না যে তারা নির্দোষ হয়ে যাবে। হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই ছেলে যে নিজেই স্বীকার করলো তারা থানা পুড়িয়েছে, একজন এসআইকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, তো পুলিশ হত্যার বিচার হতে হবে না? থানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার বিচার হতে হবে না? এ নিয়ে এর পূর্বে কথা বলেছিলাম যে ডক্টর ইউনূসের সরকার এত এত বিচার করছে, তো পুলিশ হত্যা যারা করেছে সেই বিচারের খবর কি? কোনো মামলা হয়েছে?
এতগুলো থানা, এতগুলো পুলিশ ক্যাম্প পুড়িয়ে দেয়া হলো, কোনো মামলা হয়েছে? হয়নি। কেন? কারণ তারা যেটা বোঝাতে চাচ্ছে সেটা হলো যে যুদ্ধে যারা জয়ী হয় তাদের বিরুদ্ধে ওই যুদ্ধকালীন কর্মকাণ্ড নিয়ে কোনো মামলা মোকদ্দমা হয় না। এটা একটা যুদ্ধ আইনের মতোই সমগ্র বিশ্বেই এই প্রচলন আছে নীতির। ঠিক আছে, বাট ২৪-এ যে আন্দোলন হয়েছে এটা কি যুদ্ধ? ২৪-এর আন্দোলনে পুলিশ পুড়িয়ে মারা, থানায় অগ্নিসংযোগ করা, এগুলোকে কি সেই যুদ্ধের আইনে ফেলে বৈধতা দেয়া সম্ভব? হয়তোবা ডক্টর ইউনূসের সরকার গায়ের জোরে তাদেরকে বৈধতা দিচ্ছে, বাট এই বৈধতা কতদিনের? কতদিনের এই বৈধতা? প্রতিটা পুলিশ হত্যার বিচার একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে ব্যক্তিদেরকে ধরে ধরে অবশ্যই করা হবে। এই থানায় অগ্নিসংযোগ ঘটনায় কারা জড়িত ধরে ধরে প্রত্যেকের বিচার করা হবে। সেটা হয় টুডে, না হয় টুমোরো। কারণ কোনোভাবেই এই সরকার বিরোধী একটা আন্দোলনকে যুদ্ধের আইনে ফেলে এই বৈধতা তারা দিতে পারবে না। হিট দ্য পয়েন্ট নাম্বার 3। এই যে এই ছেলে গিয়ে থানায় হুমকি ধামকি দিল, পুলিশের চোখে চোখ রেখে কথা বলল, পুলিশকে বলল আমরা আগে পুলিশ পিটিয়ে মেরেছি, আমরা থানা জ্বালিয়ে দিয়েছি, এই ধরনের হুমকি দিয়ে তাদেরকে নতুন করে ইনডিরেক্টলি হুমকি দিচ্ছে যে আপনাদেরকেও কিন্তু সেম অবস্থা করব। তো পূর্বে আমরা আওয়ামী লীগ বিএনপির যে শাসনামল দেখেছি, সবসময় দেখেছি পুলিশ প্রশাসন ক্ষেত্রে কি, আর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির ক্ষেত্রে কি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি, মন্ত্রণালয় সচিবালয় ব্যাংকে কি, সর্বক্ষেত্রেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রভাব খাটানোর চেষ্টা করত। এটা আমাদের দেশে হয়, প্রভাব খাটায় তারা, সেটা ডিরেক্ট হুমকি ধামকির মাধ্যমে হোক বা ওভার ফোনে হোক, প্রভাব খাটাতো। এই প্রচলন আমাদের দেশের রাজনীতিতে আছে, অস্বীকার করার কিছু নেই। বাট এভাবে ডিরেক্ট থানায় গিয়ে পুলিশের সামনে চোখে চোখ রেখে টেবিল চাপড়ে পুলিশের দিকে আঙ্গুল ছুঁড়ে এই ধরনের ঘটনা কয়টা ঘটেছে আমার এই মুহূর্তে মনে আসছে না, স্মরণ করতে পারছি না। যাই হোক, আলোচনার স্বার্থে ধরে নিলাম বিগত আওয়ামী লীগ বিএনপির শাসনামলে এই ধরনের ঘটনা অসংখ্য ঘটেছে, ধরে নিলাম। কিন্তু তারাও ঘটাচ্ছে, তাহলে চেঞ্জটা কোথায়? আমি এই প্রশ্নটা এখানে রাখতে চাই যে বলা তো হচ্ছিল যে এখানের রাজনীতি যে দুটো পরিবার কেন্দ্রিক রাজনীতিতে হয়ে গেছে, তারা এখানে আইন আদালতকে নিজেদের মতো করে নিচ্ছে, তারা যত্রতত্র সন্ত্রাসবাদ করছে, তারা আইন আদালতের তোয়াক্কা করে না। তাই একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন তো তারা দেখিয়েছিল, কোটা না মেধা, মেধা মেধা স্লোগান দিয়েছিল, তাই না? তো এই হলো মেধাবীদের পরিচয়, এরা মেধাবী, আর মেধাবীদের ভাষা হয় এমন। আর মেধাবীরা গিয়ে এই ধরনের হুমকি ধামকি দেয়, এই ধরনের অগ্নি সন্ত্রাস চালায়, এই ধরনের মব সন্ত্রাস চালায়। কিন্তু নতুনত্বটা তাহলে কোথায়? আগেও যা হয়েছে এখনো তো তাই হচ্ছে, যদি আলোচনার স্বার্থে ধরি। বাট এখন যা হচ্ছে তা আগের চেয়ে কয়েক শত গুণ হচ্ছে, বেশি হচ্ছে। এবার আসি লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 4। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হুমকি ধামকি দেয়া হচ্ছে যে তারা সারা দেশে কঠোর আন্দোলনের ডাক দিবে, তারা বলছে যে ওসি এসপি কে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তো এত চাপের মুখে পড়ে হয়তোবা আমরা কালকে শুনবো যে এই ছেলেকে ছেড়ে দেয়া হয়েছে এবং এই ছেলেকে গ্রেপ্তার করা ওসি এসপি বা পুলিশ কর্মকর্তাদের মহা অন্যায় হয়ে গেছে, তাই সেখানকার দায়িত্বপ্রাপ্ত ওসি এসপি কে প্রত্যাহারও করা হবে। এটাই হলো আমাদের দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো দীর্ঘ সময় ধরে যে বলে আসছিলাম যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে ডক্টর ইউনূসের সরকার, সেটার আরেকটা প্রমাণ, জলজান্ত প্রমাণ এসে আমাদের সামনে এখন হাজির হলো যে এই হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আজকে শেষ করছি। দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।